গাড়ির সিটে মাথা লাগিয়ে হেলান দেয় এশা। শরীরটা ভীষণ খারাপ লাগছে তার, বমি বমি পাচ্ছে। চোখটা বন্ধ করে এশা, অতীতে ডুব দেয় সে। নওরিনের এই গল্পের নাম দেওয়া উচিত ছিল বন্ধু যখন শত্রু। কথাটা এশা নিজে নিজেই বলে ওঠে। চোখের পানি বাঁধ মানছে না। এশা ছোটবেলা থেকেই বেশ ইন্ট্রোভার্ট, সবার সাথে মিশতে পারত না। ভীষণ লাজুক আর অদ্ভুত স্বভাবের ছিল সে। যেমন সবাই যেখানে মুভিতে হিরোর প্রেমে পড়ত, এশার তখন ভিলেনকেই ভালো লাগতো। সবাই যেখানে ভালোটাকে ভালোবাসতো, সেখানে এশা খারাপটাকে ভালোবেসে ভালো বানানোর চিন্তা করত। স্কুলে বহু স্টুডেন্ট এশার সাথে বন্ধুত্ব করতে চাইতো। সে শিকদার বাড়ির মেয়ে কিনা, কিন্তু তার কাউকেই প্রকৃত বন্ধু বলে মনে হতো না। নওরিন তখন সবে সবে স্কুলে ভর্তি হয়েছিল, একা একাই থাকতো। এশার কেন যেন নওরিনকে খুব ভালো লাগে। তারপর তাদের মাঝে বন্ধুত্ব হয়, গভীর বন্ধুত্ব যাকে বলে। আমানকে এশা ছোটবেলা থেকেই পছন্দ করত। আমানের উগ্র স্বভাবগুলো এশার ভালো না লাগলেও আমানের বাকিটা তার মনের মতোই ছিল। হিন্দি মুভিতে যেমন নায়িকা একজন বখাটে ছেলের প্রেমে পড়ে এবং ছেলেটাকে নিজের মতো করে নেয়, ঠিক তেমন করেই এশাও চাইতো নিজের ভালোবাসা দিয়ে আমানকে নিজের মতো করে নিতে। আমানের প্রতি তার আবেগ অনুভূতি হয়তো আমান বুঝতে পারতো, কিন্তু পাত্তা দিত না, বারবার ইগনোর করতো তাকে। এমনও দিন গেছে যেই দিনে আমান একটিবারও এশার সাথে কথা বলেনি। এশার ভীষণ কষ্ট হতো। এশার কষ্টগুলো কয়েক গুণ বেড়ে যেত যখন সে আমানকে নোহার সাথে দেখত। নোহা ছিল আমানের সবচেয়ে প্রিয় বন্ধু। ছোটবেলা থেকেই নোহা সবার কাছে এক্সট্রা অ্যাটেনশন পেত, যেটা এশাকে সম্পূর্ণ ভেঙে দিত। তার উপরে তার প্রিন্স চার্মিংকেও তাকে পাত্তা দিত না। এশার মাথায় যেন পাহাড় সমান বোঝা চেপে থাকত। এরই মাঝে এন্ট্রি নেয় নওরিন। এশার বেস্ট ফ্রেন্ড হিসাবেই আমানের সাথে নওরিনের পরিচয় হয়। আমানও একটু একটু করে নওরিনের প্রতি দুর্বল হতে থাকে, এশার অজান্তেই। এশা যখন ব্যাপারটা বোঝে, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সেই দিন জন্মদিনের দিন, যখন আমান সবটা কনফেস করে এবং এশার হৃদয়টা ভেঙে হাজার টুকরো হয়ে যায়। তার জায়গা নওরিন নেবে, এটা সে মানতে পারে না। সে নওরিনকে নানান রকমভাবে বুঝিয়ে দেয় আমান তার যোগ্য নয়। নওরিনেরও আমানকে নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহের সৃষ্টি হয় না। এশা নিজের মতো করেই সবটা সাজাতে থাকে। এরই মাঝে আমার নিজে থেকেই এশার কাছে আসে। এশার পছন্দের কিছু চকলেট এশার হাতে ধরিয়ে দেয়। এশা প্রথমে খুশি হলেও পরে বুঝে যায় আমান আসলে নওরিনের সাথে কন্টাক্ট করার জন্য তাকে ব্যবহার করতে চাইছে। এশাও সুযোগটা নিয়ে নেয়। আমানকে নওরিনের জায়গায় তার নিজের একটা নাম্বার দিয়ে দেয়, যেটা কেউই জানতো না। আমান বোকার মতো সেটাকেই নওরিনের কন্টাক্ট মনে করে খুশি হয়ে যায়। এরপর শুরু হয় ছলনার পালা। আমান নওরিন মনে করে এশার সাথে কথা বলতে থাকে। এশাও আমানের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। মনের গভীরে লুকিয়ে রাখা সব অনুরক্তি প্রকাশ করতে থাকে আমানের কাছে। একটু একটু করে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে আমানকে। প্রেমে পাগল আমান নওরিনের পরিচয় লুকিয়ে থাকা এশার গভীর প্রেমকে সাদরে গ্রহণ করতে থাকে। এশা এতদিন যেই জায়গাটা চাইতো, সেটা সে পেয়ে যায়। আমানের আত্মা সত্তা সব কিছু তার দখলে। নোহার সাথেও আমানের একটা ডিস্টেন্স তৈরি করে দেয় সে। এশা নওরিন সেজে আমানকে আগেই মানা করে দেয়, যেন তাদের সম্পর্কের কথা কেউ না জানে। এমনকি এশাও না জানলে হয়তো এশার সাথে তার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। আমানও জানাতো এশা তাকে পছন্দ করে। এশা জানলে হয়তো নওরিনকে বিপদে ফেলবে। এই সব চিন্তা ভাবনা করে সেও কাউকে কিছুই বলে না। তারা সারা রাত দিন ফোনে কথা বলতো। ফোনের মাধ্যমেই তারা একটা ছোট্ট সংসার পাততে থাকে। আর আমানের যখন নওরিনের সাথে সামনাসামনি দেখা হতো, তখন এশাও সাথে থাকতো। এশা সাথে থাকায় আমান ও নওরিনকে ইগনোর করার নাটক করত। আর এই সব কিছু অজানা নওরিন মন থেকে আমানকে ইগনোর করত, যেটা আমান নাটক মনে করত। এশা জানতো খুব দ্রুতই সাগরের সাথে নওরিনের বিয়ে হয়ে যাবে, কারণ তখন নওরিন আর সাগরের বিয়ের কথা চলছিল। এশার ধারণা ছিল
আস্তে আস্তে যখন আমান ভাই তার জন্য পাগল হয়ে যাবে, তখন সে আমানকে সব কিছু বলে দেবে। ততদিনে নওরিনেরও বিয়ে করে নেবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এশার সব পরিকল্পনায় সে নিজেই পানি ঢেলে দিয়েছিল। এশা এখনো হাত কামড়ায়। ইস, যদি না সে সেদিন নওরিনের বিয়েতে যাওয়ার জন্য বায়না ধরতো, না আমান সবটা জানতে পারত। আজও আমান মনে মনে এটাই মনে করে যে সে নওরিনের সাথেই সম্পর্কে ছিল। কেউ জানে না সত্যিটা, কখনো জানবেও না। কিন্তু নোহা তো তাকে ধরে ফেলেছে। এখন যদি আমান সবটা জেনে যায়, সে এশাকে ঘেন্না করবে, খুব ঘেন্না করবে। আর নওরিন, দা ভাই, বাবা মা, তাদের রিয়াকশন কেমন হবে? না, এশা কিছুই ভাবতে পারছে না। এশা মনে মনে নওরিনের কাছে ক্ষমা চাইতে থাকে। আজ তার বোকামির জন্যই নওরিনের এতটা কষ্ট। কিন্তু কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যে যা করেছে নিজের ভালোবাসার জন্য করেছে, এখানে কোনো অন্যায় নেই। নওরিনের জন্য খারাপ লাগলেও বিন্দু মাত্র অনুতপ্ত নয় সে। এশার গা গুলিয়ে ওঠে, দম বন্ধ হয়ে আসে। গাড়ি দাঁড় করিয়ে রাস্তার পাশে নেমে যায়। ড্রাইভারের থেকে পানি চায়। কি অদ্ভুত, গাড়িতে এক ফোঁটাও পানি নেই। এশা রাস্তার ধারেই গল গল করে বমি করে দেয়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এশা সেখানেই বসে হাঁসফাঁস করছিল। পাশেই ড্রাইভার দাঁড়ানো। তিনি বাড়িতে ফোন করে সবটা জানান। ইমতিয়াজ শিকদার মেয়ের কথা শুনে বেরিয়ে পড়ে। এশারা তখন অনেকটাই দূরে চলে এসেছে। এশার পাশে এসে একটা গাড়ি দাঁড়ায়। গাড়ি থেকে বেরিয়ে আসে আমান। এক্সকিউজ মি, কোনো সমস্যা হয়েছে কি? এশা ঢুলু ঢুলু চোখে আমানের দিকে তাকায়। আর ড্রাইভার আঙ্কেল অপরিচিত লোক দেখে বেশ আতঙ্কিত হন। এশা আমানকে দেখে ঢুলতে ঢুলতে তার দিকেই অগ্রসর হতে থাকে। দু কদম যেতেই এশা সেখানেই ঢলে পড়ে। আমান এশাকে খপ করে ধরে ফেলে। এই যে মিস এশা রানী, তুমি ঠিক আছো? এশার কোনো হুঁশ নেই। আমান এশাকে গাড়িতে তোলে। ড্রাইভার ভয়ে কাচুমাচু হয়ে আমানকে বাধা দিতে যায়। আমি আমান শিকদার, ফোন করে বলে দাও আমি এশাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। স্যার, আপনার পরিচয়? আমান শিকদার। আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য নামটাই যথেষ্ট। আমান আরেকটু থেকে বলে ওঠে, ওয়েট, তোমাকে বলতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। অন্যদিকে এরশাক নওরিনকে ঘরে এনে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার দরকার কি? বউ পেটাবো, লোকজন যদি দেখে ফেলে বদনাম হয়ে যাবে। গায়ে হাত দিয়ে দেখুন, আপনাকে সহ আপনার 14 গোষ্ঠীকে ঝেলের ভাত খাওয়াবো, লিখে নিন। খুব সাহস হয়েছে না তোমার? নওরিন বিছানায় গিয়ে বসে। এমনিতেই আপনি একটা বুড়ো লোক, বয়সে আমার থেকে অনেক বড়, তার উপরে কথায় কথায় চোখ রাঙান। এরকম করলে আপনার সংসার আমি করব না বলে দিলাম। এরশাক নওরিনের সামনে এসে দাঁড়ায়। তুমি আমানকে ফোন করেছিলে? ওর নাম্বার কোথায় পেলে? নওরিন এরশাকের দিকে বালিশ ছুড়ে দেয়। আবার শুরু করেছেন? আমান আমান, উফ! আমার খেয়ে দে কোনো কাজ নাই নাকি? আপনার খেয়ে দে কোনো কাজ নাই, সব সময় আমানকে নিয়ে পড়ে থাকেন। মিথ্যা বলো আমাকে, অসভ্য লোক। নিজের বউকে বিশ্বাস করো না? আমি তো অসভ্য, ইশাক শিকদারের নাম জানি না। আর তো সভ্য স্কয়ার আমান শিকদার, তাই না? কলটা করব কি করে? এরশাক মাথা চুলকায়। সত্যি বলছো? আমায় ঠকিও না নওরিন, আমি মেইবানদের কখনো মাফ করি না। নওরিন টেবিল থেকে ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মারে। এটা যদি আপনার মাথায় মারতে পারতাম না, তাহলে শান্তি পেতাম। হ্যাঁ, আমি বেঈমান, কি করবে না করুন। নওরিন, আমায় রাগিও না বলে দিলাম। আমি সব জেনে কেন বারবার নাটক করেন বলুন তো? সেদিন রাতে আপনি নিজেই আমায় বাঁচিয়েছেন, অথচ এত বড় কথা কাউকে জানাননি কেন? আশ্চর্য, কি জানাবো? সবাই কি ভেবেছে আপনি জানেন না? আমান যে আমার সাথে কিছু করেনি, এটা আপনি কেন সবাইকে বলেননি? আমি ভেবেছিলাম এতটুকু বদনাম তুমি ডিজার্ভ করো। নরিনের মাথাটা গরম হয়ে যায়। আপনি আসলেই একটা অসভ্য লোক। শুধু আপনি কেন, আপনারা সবগুলো এক একটা। থাকবো না আপনার সাথে, ডিভোর্স দিয়ে দিব। নওরিন দরজা খুলে বেরিয়ে যায়। এরশাক নওরিনের পেছনে পেছনে যেতে থাকে। আরে দাঁড়াও, তোমার সাথে তো আরো কথা আছে আমার। সিরিয়াস কথাই এমন করলে ভালো লাগে না বলে দিলাম।
এরশাক নওরিনের শাড়ির আঁচল ধরে টান দেয়। নওরিন টাল সামলাতে না পেরে এরশাকের গায়ে এসে পড়ে। এমন সময় জিনাত শিকদার সামনে চলে আসে। উনি এরশাকের কাছেই আসছিলেন। হঠাৎ এমন দৃশ্য দেখে চোখে পড়ায় মুখ বাঁকিয়ে বলে ওঠেন, দুদিন না যেতে যেতেই বইয়ের আঁচল ধরে ঘুরছিস? এই ছেলে মানুষ করেছি আমি, সি, লজ্জা করে আমার। এরশাক কি বলবে বুঝে উঠতে পারে না। মাথা চুলকিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এরই মাঝে আগমন ঘটে এরশাকের ছোট চাচার। হন্তদন্ত হয়ে ছুটে আসেন তিনি। এরশাক বাবা, এসা নাকি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে। কোনো এক অচেনা লোক এশাকে সঙ্গে করে নিয়ে গেছে। কথাটা শুনে এরশাক ভয় পেয়ে যায়। এদিকে জিনাত শিকদারের বুকটা কেঁপে ওঠে। এরশাক ছোট চাচাকে নিয়ে বেরিয়ে পড়ে এশাকে খুঁজতে। জিনাত শিকদার সেখানেই হাউমাউ করে কেঁদে ওঠেন। নওরিন আর ছোট চাচি এসে জিনাত শিকদারকে সামলানোর চেষ্টা করতে থাকে। আমান ইমতিয়াজ শিকদারকে ফোন করে হাসপাতালের লোকেশন জানিয়ে দেয়। এরশাক আমানের নাম্বারটা ব্লক করে রাখায় সে এরশাকের সাথে যোগাযোগ করতে পারে না। বিধায় ইমতিয়াজ শিকদারকেই জানায়। ইমতিয়াজ শিকদার যত দ্রুত সম্ভব আসার প্রতিশ্রুতি দেন। অনুরোধ করেন যতটুকু সময় যেন সে এশাকে দেখে রাখে। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এশার জ্ঞান ফেরে। চোখ খুলেই আমানকে দেখে থমকে যায়। এটা স্বপ্ন নাকি সত্যি? আমান এশার কাছে এগিয়ে যায়। কেমন আছিস এশা রানী? এশা মাথা নাড়ে। শরীর কি খুব বেশি খারাপ লাগছে? এশা এবারও মাথা নাড়ে। একটু অপেক্ষা কর, বাড়িতে জানিয়েছি, সবাই আসছে। আমান এতটুকু বলেই ঘর থেকে বার হতে নিলেই এশা আমানকে ডেকে ওঠে। আমান ভাই, এতদিন কোথায় ছিলে? একবারও কি আমার কথা মনে পড়েনি? সবার কথাই মনে পড়েছে। আমি বিপদে পড়লে তুমি কি করে বুঝতে পারো? কি করে জানলে আমার এখন তোমাকে প্রয়োজন? এসা পাগলের প্রলাপ বকছিস কেন? সবাই সবটাই কাকতালীয়। আমান সেখান থেকে বেরিয়ে যায়। এরই মাঝে ইমতিয়াজ শিকদার হাসপাতালে উপস্থিত হয়। আমান তখন এশার রুমের সামনে দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়েছিল। আমানকে এক মুহূর্ত দেখে তিনি থমকে যান। আমান ছলছল চোখে ইমতিয়াজ শিকদারের সামনে গিয়ে দাঁড়ায়। ইমতিয়াজ শিকদার দুই হাতে তার কলিজার টুকরাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। কপালে চুমু খান। বাবা মারা যাওয়ার পর এই ছোট্ট আমানকে তিনি কোলে তুলে নিয়েছিলেন। মাথার করে রাখতেন তিনি। কখনো এতটুকুও কষ্ট পেতে দেননি। নিজের ছেলে মেয়ের চেয়েও আমানকে কয়েক গুণ বেশি ভালোবাসতেন তিনি। সেই আমান 1 বছর যাবৎ নিখোঁজ ছিল। মরে গেছে না বেঁচে গেছে সেই খবরটাও কারোর জানা ছিল না। 1 বছর পর ছেলেকে কাছে পেয়ে সাদরে গ্রহণ করে নেন তিনি। ততক্ষণে এরশাক আর ছোট চাচা ইমতিয়াজ শিকদারের পাঠানো ঠিকানায় মানে হাসপাতালে পৌঁছে গেছে। আর তাদের পিছু পিছু নওরিন, নোহা আর জিনাত শিকদারও। হাসপাতালের করিডোর পেরিয়ে এশার রুমের কাছাকাছি আসতেই আমানের সাথে দেখা হয়ে যায় সবার। আমান মুচকি হেসে ছলছল চোখে সবার দিকে তাকিয়ে থাকে। নওরিনের সাথেও একবার চোখাচোখিও হয়। নওরিন প্রচণ্ড আতঙ্কে এরশাকের পেছনে লুকানোর চেষ্টা করে। ভয় করছে তার। আমান মুচকি হেসে মুখ ঘুরিয়ে নেয়। ওই দৃষ্টির আগুন আর সে দগ্ধ হতে চায় না। এরশাক নওরিনের হাত ছাড়িয়ে আমানের কাছে এগিয়ে যায়। আমান এরশাককে জড়িয়ে ধরে। এরশাক্য ভাইকে সযত্নে আলিঙ্গন করে নেয়। চিন্তা করো না দা ভাই, এশা ভালো আছে। অনেকটা ট্রাভেল করায় একটু অসুস্থ হয়ে পড়েছিল, এখন ঘুমিয়ে আছে। আমি তোমাকে আগেই ফোন করতাম, তুমি তো আমার নাম্বারটা ব্লক করে রেখেছো, তাই বাধ্য হয়েই বড় আব্বুকে জানালাম। এরশাক একটু স্বস্তি পায়। ভাই, তুই কেমন আছিস? বেঁচে আছি, মরে যায়নি। আল্লাহর হায়াত রাখলে কারোর ক্ষমতা নেই মেরে ফেলার। আমান কথাটা বলেই নওরিনের দিকে তাকায়। নওরিন পেছনে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে আছে। নওরিন আমানের দিকেই তাকিয়েছিল। আমার নওরিনের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায়। নওরিন চোখটা সরিয়ে নেয়, দৃষ্টি মেঝেতে স্থির করে। সে এক হাত দিয়ে আরেক হাতের তালু দলাই মলাই করছে, কখনো আঙ্গুল মটকাচ্ছে। আমানের সামনে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। এরশাক আমানের কথাটা বুঝতে পারলেও কোনো রিয়াক্ট করে না। এখানে কথা বাড়ালে নওরিনেরই সম্মান যাবে। এরশাক জিনাত শিকদারকে নিয়ে এশাকে কেবিনে চলে যায়। নোহা আর নওরিন পেছনে পেছনে যেতে থাকে। আমানের পাশ কাটিয়ে যাওয়ার সময়
আমার নোহাকে ডাকে। নোহা থেমে যায়, কিন্তু নওরিন থামে না। সে নিজের হাঁটার গতি আরো বাড়িয়ে দেয়। এক নিঃশ্বাসে ছুট লাগায় এশার কেবিনের দিকে, যেন তাকে কোনো পাগলা ষাঁড় তাড়া করেছে। নোহা পেছনে ফিরে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। নোহা, কথা বলবি না আমার সাথে? নো। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আগে ছিলে, এখন নেই। জানতে চাইবি না কেমন আছি? তুমি জানাতে চেয়েছো আমরা কেমন আছি? খুব অভিমান করে আছিস? তোমার সাথে কি আমার মান অভিমানের সম্পর্ক? তাহলে কিসের সম্পর্ক? কিছু না। নোহা আর এক মুহূর্ত অপেক্ষা করে না, সেখান থেকে চলে যায়। আমান কেবিনের বাহিরেই দাঁড়িয়ে থাকে। এই পরিবারটা একসময় তার জীবনের সবচেয়ে স্বস্তির জায়গা ছিল, অথচ আজকে এই লোকগুলোর সামনে দাঁড়াতেই তার ভীষণ অস্বস্তি হচ্ছে। পা দুটো কাঁপছে, শরীরে ঘাম দিচ্ছে। তার সবচেয়ে কাছের বন্ধু, তার ভাই, তার সবচেয়ে কাছের মানুষ নোহা, সবাই তাকে ইগনোর করছে। কিন্তু কার জন্য? আমানের চোখ দুটো বন্ধ করে নেয়। হৃদস্পন্দন বেড়ে গেছে, গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। উত্তরটা হলো নওরিন। আমান ভেতরে যায় না, দরজায় দাঁড়িয়েই থাকে। ইমতিয়াজ শিকদার আমানকে ডাকলেও সে ভেতরে যায় না। এরশাক নিজেও চাইছে না আমান ভেতরে আসুক, কারণ সেখানে নওরিনও ছিল। নওরিন আর আমানের মাঝে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমান সবার থেকে বিদায় নেয়। আমি আসছি, তোমরা ভালো থেকো। ইমতিয়াজ শিকদার চেঁচিয়ে ওঠে। আসছি মানে কি? কোথায় যাবি তুই? বড় আব্বু, আমি চলে যাচ্ছি। কোথাও যাবি না তুই, আমার সাথেই নিজের বাড়িতেই যাবি। শিকদার বাড়ির ছেলে তুই, কোথাও না কোথাও থাকিস। আর কিছুই জানি না আমি। বাবা, এবার তো বাড়িতে চল, অনেক তো হলো। আমার মুচকি হেসে উত্তর দেয়, না, আমায় ক্ষমা করো বড় আব্বু। ইমতিয়াজ শিকদার অভিমানের সুরে বলে ওঠে, আমি কে হই তোর? আমার কথা কেন শুনবি তুই? আমার মাথা নিচু করে মুচকি হাসে। দা ভাই, আমি কি চলে যাব? প্রশ্নটা সে এরশাককে করেছে। এরশাক নওরিনের দিকে তাকায়। নওরিন চোখ মুখ কালো করে তাকিয়ে আছে তার দিকে। সে কি উত্তর দিবে সেটা ভেবে হয়তো দম আটকে রেখেছে। এরশাক মুখ কালো করে নেয়, উত্তর দেয়, তোর ইচ্ছে। আমান হেসে দেয়, বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আমান চলে যায়। ইমতিয়াজ শিকদারও আমানের পেছনে পেছনে বেরিয়ে যায়। এশা এখনো ঘুমিয়ে আছে, মাথার কাছে জিনাত শিকদার বসা, আর অপর পাশে নোহা আর নওরিন বসা। এরশাক দূরে একটা সোফায় বসে আছে। এরশাক ডাক্তারের সাথে কথা বলার জন্য বেরিয়ে যায়। একটু পরেই নার্স এসে ইমার্জেন্সি ঔষধের একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেয়। নওরিন প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য এরশাককে খুঁজে সেটা দেওয়া। নওরিন হাসপাতালের করিডোরে এরশাককে খুঁজতে থাকে। এরশাকের চিহ্নও কোথাও নেই। নওরিন পিছু হাঁটা দেয়। এরশাককে ফোন করলে তো হয়। বোকার মতো নিজের মাথায় নিজেই চাটি মারে। নওরিন রুমের দিকেই ফিরছিল, হঠাৎ কেউ একজন নওরিনের হাতটা ধরে টান দেয়। নওরিন চিৎকার করতে চাইলেও পারে না। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সবগুলো শব্দ যেন গলার কাছে এসে আটকে যাচ্ছে। তার সামনে আমান শিকদার দাঁড়ানো, যাকে সে জীবনের সবচেয়ে বেশি ভয় পায়। নওরিন চোখ মুখ খিচে নিচের হাতটা আরো ছাড়িয়ে নেয়। আমানকে সজোরে ধাক্কা দেয়, কিন্তু আমান 1 ইঞ্চিও সরে না। হাতটা শক্ত করে মুঠো করে নেয়। দেখুন, এটা একটা হাসপাতাল, প্লিজ ঝামেলা করবেন না। আমি কিন্তু চিৎকার করব, তাতে তোমারই জাত যাবে। যতটুকু সম্মান তোমায় দাদা ভাই দিয়েছে সেটাও এখনই বিসর্জন যাবে। উনি জানলে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, শেষ করে দেবে আপনাকে। নাটক করছো? আমার সবটুকু শেষ করে এখন ড্রামা হচ্ছে? কিসের নাটক? আদর্শ বউ হওয়ার নাটক? কি করে পারো বলো তো? আল্লাহ বোধহয় নিজের হাতে তোমায় এই বিশেষ ক্ষমতা দিয়েছে। কিসের ক্ষমতা? পুরুষ মানুষের মন ভুলানোর ক্ষমতা। ছলনাময়ী বেঈমান নারী, তুমি শুধু মুখের কথায় যে কোনো পুরুষকে বশ করতে পারো। আমাকেও করেছিলে, এখন দাভাইকে করছো। মুখ সামলে কথা বলুন, অসভ্য অভদ্র লোক। সামলেই তো রেখেছি নিজেকে, নয়তো কখন তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিতাম। প্লিজ যেতে দিন। যা কথা বলার আপনার ভাইয়ের সামনে বলবেন। আমার নওরিনের হাতটা নিজের বুকে রাখে। এই জায়গায়
আঘাত করেছিলে তুমি। তোমার জন্য পাগল উন্মাদ এক প্রেমিকের হৃদয়কে ভেঙে শত সহস্র টুকরো করে দিয়েছিলে তুমি। সেই তুমি, নারী যাকে হৃদয়ে এই জায়গায় লালন করেছিলাম। তুমি সেই বেঈমান নারী যে সেই হৃদয়কে ভেঙে দিয়েছিলে। তোমার কোনো যোগ্যতা নেই আমার দা ভাইয়ের বউ হওয়ার। শুধু ভাই কেন, পৃথিবীর কোনো প্রেমিক পুরুষকেই তোমার ডিজার্ভ করে না। তুমি নিজে থেকেই আমার দা ভাইয়ের জীবন থেকে চলে যাবে, নাকি আমি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব? কথাগুলো বলতে বলতেই আমান সজোরে দেওয়ালে ঘুষি দেয়। নওরিন কেঁপে ওঠে। আমানকে পাশ কাটিয়ে ছুট লাগায় কেবিনের দিকে। কেবিনে এসে হাঁপাতে থাকে। নোহা এগিয়ে আসে। কি হয়েছে নওরিন? আমা নওরিন বলতে গিয়েও চুপ হয়ে যায়। এদিকে সেই দিকে চোখ বোলায়। জিনাত শিকদার কোথাও নেই। শাশুড়ি মা কোথায়? বম্মা তো তোমার সাথেই বেরিয়ে গেল। তুমি তো ফোন নিয়ে যাওনি। এত বড় নার্সিং হোম, ফোন ছাড়া দাভাইকে কি করে খুঁজে পাবে শুনি? নওরিন হাঁপাতে থাকে। ততক্ষণে এশারও জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই এশা আমানকে খুঁজতে থাকে। নোহা ভুরু কুচকে তাকায় এশার দিকে। এত কিসের পীড়িত? আমান ভাই কই? জানো নওরিন, আমার মনে হয় আমাদের শিকদার বাড়ির প্রত্যেকটা রক্তে পাগলামো আছে। এক একজন এক এক রকমের পাগল প্রেমিক প্রেমিকা। গিনেস বুকে নাম দেওয়া উচিত আমাদের 4 ভাই বোনের। নওরিন ভুরু কুচকে তাকায়। এশা কেঁদে দেয়। আমান ভাই আমাকে না বলে চলে গেল। নোহা মুখ বাঁকিয়ে উত্তর দেয়, তোকে বলার প্রয়োজন মনে করেনি, তাই বলেনি। তুই কে যে তোকে বলে আদর দিয়ে তারপর যাবে? এশা আরো জোরে কেঁদে ওঠে। এমন সময় ঘরে প্রবেশ করে জিনাত শিকদার, আর তার পেছনে এরশাকও আসে। এশাকে কাঁদতে দেখে তিনি ব্যস্ত হয়ে ওঠেন। কাঁদছিস কেন? শরীর খুব বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? এশা মাথা নাড়ায়। আম্মা, আমান ভাই কই? আমান ভাই তো আমাকে নিয়ে আসলো। আমি আমি কেমন আছে মা জেনেই না জেনেই ও চলে গেল, আমাকে একবার বলেও গেল না। জিনাত শিকদার এশার মাথায় হাত বুলিয়ে দেয়। আমান কোথায় জানিনি, এখানেই আছে হয়তো। আর তাই না নরিন? নরিন চোখ মুখ কালো করে তাকায়। একটু আগেই তো তুমি আমানের সাথে কথা বললে। ও বোধ হয় তোমার সাথে কথা বলার জন্য বাহিরে অপেক্ষা করছিল, সবার সামনে বলতে চাইছিল না। নরিন অবাক চোখে তাকায় শাশুড়ির দিকে। তিনি যে তাকে খারাপ ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছেন সে তা ভালো করেই বুঝতে পারছে। সি, মনে মনে নওরিন শাশুড়ি মায়ের কথা বলার ভঙ্গিকে ধিক্কার জানায়। একজন নারী হয়ে একজন নারীর দুর্বলতাকে সারা শব্দ দ্বারা আঘাত করছেন তিনি। নওরিন শাশুড়ি মায়ের চোখে চোখ রাখে। স্পষ্ট স্বরেই বলে ওঠে, আমি নিজে থেকে ওনার সাথে কথা বলতে যাইনি, উনি নিজে থেকেই আমার সাথে কথা বলতে এসেছেন। জিনাত শিকদার তাচ্ছিল্যের সুরে বলে ওঠেন, হ্যাঁ, তুমি তো নিজে থেকে কিছু করো না, সব অন্য কেউ করে, আর দোষ হয় তোমার। যেমন আগে কোনো কিছুই তুমি করনি, এটাই বলবা তো? কথাটা বলেই তিনি নওরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে এরশাকের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। আব্বা, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? নওরিনের হাত থেকে প্রেসক্রিপশনটা নাও, আর বোনের জন্য ঔষধ নিয়ে আসো। দেখো না তোমার ভাই বোন কত কষ্ট পাচ্ছে, তাদের আঘাত তো তোমাকে মলম লাগাতে হবে, তুমি না বড়? কথাগুলো অর্থ এরশাক না বুঝলেও নওরিন বেশ বুঝতে পারছে। এরশাক বিস্ময় কাটিয়ে নওরিনের দিকে এগিয়ে আসে। নওরিন হাত থেকে ছো মেরে কাগজটা নিয়ে নেয়। আমানের থেকে দূরে থাকো, কথা বলো না ওর সাথে, আমি কিন্তু সহ্য করব না। এরশাক বেরিয়ে যায়। নওরিন অসহায় চোখে তাকিয়ে থাকে এরশাকের যাওয়ার দিকে। জিনাত শিকদার এশার মাথায় হাত বুলাতে থাকেন। অনেকটা রাত হয়ে গিয়েছে, এত রাতে এশাকে আর ছাড়বে না তারা। এশা, হাসপাতালেই থাকতে হবে। জিনাত শিকদারের শরীর খারাপ লাগছে। ইমতিয়াজ শিকদার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যাবেন। হাসপাতালে নওরিন আর নোহা থাকবে। এরশাক নোহা আর বাবা মায়ের সাথে বাড়ি পাঠিয়ে দেয়, আর স্পষ্ট কথায় জানিয়ে দেয় এখানে এত লোকজন না থাকাই ভালো। চাইলে নওরিনও যেতে পারে, বোনের সাথে সে একাই থাকবে। এশাও তাতে সম্মতি জানায়। নওরিনকে চলে যেতে বলে। তার ধারণা নওরিন না থাকলে আমান হয়তো আসবে, অন্তত একবার আসবে, কিন্তু নওরিন বাড়ি যায় না। এশাকে একা ফেলে সে যাবে না।
এশার সাথে নওরিন আর এশাক থাকবে বলে সিদ্ধান্ত নেয়। নোহাও যেতে চায় না। সে মনে করছে এই মুহূর্তে তার এখানে থাকা প্রয়োজন, কিন্তু এশাকও নাছোড়বান্দা, জোর করে নোহাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এশা করিডোরের গ্রিল ধরে একা একা দাঁড়িয়ে আছে। পাশে এসে দাঁড়ায় নওরিন। সবাই বাড়ি চলে গিয়েছে, এরশাক বাহিরে তাদের জন্য খাবার আনতে গিয়েছে। নওরিন এশাকে ডেকে বলে, ওয়েদারটা খুব সুন্দর না? এশা এক পলক দেখে মুখটা ফিরিয়ে নেয়। হুম, কেমন লাগছে এখন? তুই চলে গেলি না কেন? গেলেই তো পারতিস। যেটা জিজ্ঞাসা করেছি ওইটার উত্তর দে। কেমন লাগছে? ভালো। কিছু কথা বলবো, শুনতে পারবি? শরীর খারাপ করবে না তো? কি এমন কথা যে শরীর খারাপ করবে? আমি কথাগুলো আগেই বলতাম, সুযোগ হয়ে ওঠেনি। জানতে বুঝতে সময় লাগলো। আসলে বোঝার পর বিশ্বাস করতেও সময় লাগলো। ইচ্ছে করছিল অসুস্থ এশাকে টেনে তুলে কথাগুলো বলি, কিন্তু হিউম্যানিটি বলে একটা কথা আছে না, তাই ধৈর্য ধারণ করছিলাম। তোর ওই একটা জিনিসের কোনো অভাব নেই, তোর আছে? এশা ভুরু কুচকে তাকায়। কি এমন কথা? এভাবে বলছিস কেন? আমান ভাইকে এত ভালোবাসিস, কখনো বলিসনি কেন? এশা অবাক চোখে তাকিয়ে আছে নওরিনের দিকে। কি বলিস? সত্যিটা কি এশা? কিসের সত্যি? কিসের সত্যি জানিস না? আমান ভাইকে তুই ভালোবাসিস, এটা সরাসরি জানিয়ে দিলেই পারতিস। আমার জীবন কেন নষ্ট করলি? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নওরিন? তোর জীবন আমি নষ্ট করব? আমার নাম করে তুই সব করেছিস, তাই না? আমি কি করেছি? প্রশ্নটা তুমি নিজেকেই কর। নওরিন এশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এশা বাহিরের দিকে তাকিয়ে আছে। আমান ভাই সবাইকে বলছে আমি নাকি তার সাথে সম্পর্কে ছিলাম। ওনাকে নাকি আমি ঠকিয়েছি। ওনাকে ঠকিয়ে সাগরকে বিয়ে করতে চেয়েছি। প্রথমে যখন তোর ভাই কথাগুলো বলল বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম হয়তো পাগলের প্রলাপ বকছে। কিভাবে এত কিছু করলি? একটু এক্সপ্লেন করবি প্লিজ? তোর মাস্টার প্ল্যানটা খুব জানতে ইচ্ছে করছে রে। এশা মাথা নিচু করে নেয়। কেন করলি? তুই আমার নাম ইউজ করে আমান ভাইয়ের সাথে সম্পর্কে গিয়েছিলি, তাই না? যেই বদনামের দায়ভার বয়ে বেড়াচ্ছি সবটাই তুই আমাকে দিয়েছিস এশা। মানতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্য। নওরিন, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, প্লিজ। আমি সবটা সবাইকে বলে দেবো এশা। তোর যা কথা সব তোর বাড়ির লোকের কাছে গিয়ে বলিস। আমাকে আর কিছু বলার দরকার নেই। এশা বেশ জোরেই বলে ওঠে। কি বলবি? যেটা সত্যি সেটাই বলবো। কোনো প্রমাণ আছে তোর কাছে? এশা, এতদিন তো সবাইকে বলে বেরিয়েছিস আমি এটা করিনি, আমি ওটা করিনি। কেউ বিশ্বাস করেছে? না তো, করেনি, এটাও করবে না। আর এতদিন পর এইসব করবে বলে তোর মনে হয়? এশা, তুই না আমার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। বন্ধু বলেই সবসময় তোর পাশে দাঁড়িয়েছি, এখনো দাঁড়াবো। নওরিন, আমি আমান ভাইকে ভালোবাসি। আমি যা করেছি সব ওকে ভালোবেসে করেছি। এতদিন যেমন সব মুখ বুজে সহ্য করেছিস, এখনো তাই কর। তোর না অনেক ধৈর্য। আমি ভাইয়াকে বলে দেব তোর সাথে যেন কোনো মিসবিহেভ না করে। আমান ভাইকেও বলবো তোর যেন ওর কোনো ক্ষতি না করে। আমি আমান ভাইকে নিয়ে বিয়ে করে নেব, তারপর ও সব ভুলে যাবে। নওরিন, তুইও ভুলে যা। নওরিন সজোরে এশার গালে একটা থাপ্পড় লাগায়। এক থাপ্পড়ে মন ভরল না, ইচ্ছে করছে তোকে এখন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা আমি করতে পারবো না। এশা গালে হাত দিয়ে নওরিনের দিকে তাকিয়ে আছে। তুই কি করে জানলি নওরিন? অন্ধকারে ঢিল ছুড়ছিলাম, নোহার কাছে শুনে সবটা বুঝতে পারছিলাম, কিন্তু মানতে পারি নাই। ভেবেছিলাম তুই অন্তত আমার সাথে এমন কিছু করবি না। হয়তো আমান শিকদার মিথ্যা বলছে, কিন্তু আমি ভুল। যা করেছিস অনেক করেছিস। আজ আর কিছু করতে হবে না, এবার যা করার আমি করব। আমায় ক্ষমা করে দিস নওরিন, তবে তুই চাইলেও কিছু প্রমাণ করতে পারবি না। ক্ষমা? তোকে দেখে লজ্জা পাবে। সি, ঘেন্না লাগছে আমার। ধিক্কার তোর মতো বন্ধুকে। নওরিন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, চোট লাগায় বাহিরে। বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা সবকিছু ভেঙে গিয়েছে তার। অতীত বর্তমান মিলে মিশে একাকার হয়ে গিয়েছে।
পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা ছায়া অবয়ব তাদের সমস্ত কথোপকথন শুনে স্থির হয়ে গিয়েছে। হাত পা রীতিমতো কাঁপছে, কিছুটা রাগে, কিছুটা ঘৃণায়, কিছুটা অপরাধ বোধে। এশা রুমে গিয়ে বালিশ মুখে গুজে হাউমাউ করে কাঁদতে থাকে। ভীষণ ঘৃণা লাগছে তার নিজের ওপর, কিন্তু কিছুই করার নেই। ভালোবাসায় সব কিছুই করা যায়, সেও সব কিছু করেছে। রাত তখন 12:45। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে এক নাগাড়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে নওরিন। নওরিনের মেজো ভাই এসে দরজাটা খোলে। ভাইকে দেখে ছলছল চোখে তাকায় নওরিন। বিধ্বস্ত নওরিনকে দেখে অবাক নয়নে তাকিয়ে থাকে তার ভাই। কি হয়েছে রিনি? আমি মরে যেতে চাই ভাইয়া। নওরিন মেজো ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ততক্ষণে সবাই জেগে গেছে। নওরিনকে বাড়িতে দেখে তার মা চেঁচামেচি শুরু করে দেয়। তোকে কি শ্বশুরবাড়ি থেকে বের করে দিল? এত অমানুষ তারা! তুইও কি একটু মানিয়ে নিতে পারলি না? নওরিন টেবিলে থাকা ফুলদানিটা সজোরে মেঝেতে ছুঁড়ে দেয়। আমায় একটু বিষ এনে দিবা মা? খেয়ে মরে যায়। মানায় তো আর নিতে পারবো না, শ্বশুর ঘরও করব না। আর তুমি আমার মা, অথচ তুমি আমায় জায়গা দিবা না। তার চেয়ে বিষ দাও আমার মুখে। নওরিনের মা হা হয়ে মেয়ের কথাগুলো শুনছে। যেই মেয়ে 7 চড়ে রা কাটে না, সেই মেয়ে তার মুখে মুখে এত কথা বলছে। নওরিন, আমি কখনো তোর খারাপ চাইনি। আমি শুধু চেয়েছি তুই স্বামীর সংসার কর। স্বামী ছাড়া মেয়েদের কোনো দাম নেই। এত বড় কলঙ্কের বোঝা মাথায় নিয়ে একা একা কি করে বাঁচতি তুই? আমি বুঝতে পারিনি তুই এতটা কষ্টে আছিস। নওরিনের বাবা স্ত্রীকে ধমক দেয়। তারপর নওরিনের কাছে আসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, নওরিন মা, কি হয়েছে? বাবা, একটা মেয়ে নিশ্চয় যেচে পড়ে কোনো ছেলের কাছে গিয়ে বলে না আমার সর্বনাশ করো। তাহলে এখানে মেয়ের দোষটা কোথায়? কোনো অঘটন ঘটলে একদল লোক হয়, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, হয়তো পোশাক নিয়ে। কেউ কেন ওই পুরুষের বিকৃত চিন্তা নিয়ে কথা বলে না? আমি কি করেছি, দোষ করেছি? কেন আমাকে দোষ দেওয়া হয় সব সময়? সব সময় অপমান কেন করো আমাকে? আর আমাকেই কেন করা হয়? তোমরাও তো আমাকে ছাড় দাওনি। নওরিনের মা বাবা মেয়েটাকে জড়িয়ে ধরে। তুমি কি চাও মা? আমি সংসার করব না। আমায় না রাখতে চাইলে কেটে ভাসিয়ে দাও। আমি একা বের হয়ে যেতে পারবো না, কারণ একা একটা মেয়ের জন্য দুনিয়া কতটা হিংস্র তা আমার চেয়ে ভালো কেউ জানে না। নওরিনের মেজো ভাই নওরিনকে শান্ত করে। এই যে, আমি আমার বোনের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিলাম। আমি দেখতে চাই তোকে আমার থেকে কে নিয়ে যায়। মা বাবা যদি তোকে না রাখতে চায়, আমি তোকে আর প্রিয়াকে নিয়ে চলে যাব, কখনো ফিরবো না। নওরিন তার মাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ঘরে চলে যায়। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এরশাক রুমে এসে নওরিনকে না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। সারা হাসপাতালে কোথাও নওরিন নেই। এদিকে এশাও হঠাৎ করে প্রচন্ড প্যানিক অ্যাটাক হয়েছে। এরশা পাগলের মতো এখানে সেখানে ফোন করতে থাকে। নওরিনের বাড়িতে ফোন দিলে নওরিনের মা এরশাককে জানিয়ে দেয় নওরিন তাদের কাছেই আছে। এরশাক কিছুটা নিশ্চিন্ত হয়। এরশাক বাড়িতে জানিয়ে দেয় যাতে ভোর ভোর কেউ একজন এশার কাছে আসে। জিনাত শিকদার হাসপাতাল থেকে ফিরেই বোনকে ফোন করে। নওরিনকে সে আর ঘরে তুলবে না। রাগে গা রি রি করছে তার। আস্ত নির্লজ্জ মেয়ে একটা। শিউলি, বুবু, কবে ফিরবি? কেন বুবু? কালই ফিরে আয়। সঙ্গে তোর স্নেহাকেও নিয়ে আয়। আমি স্নেহার সাথেই এরশাকের বিয়ে দিয়ে দেব। নওরিনকে আর ঘরে তুলব না। দরকার পড়লে জোর করে এরশাককে রাজি করাবো। সত্যি বুবু? হুম, আমি কালই আসছি। ভোরের আলো ফুটতেই এরশাক বেরিয়ে পড়ে, উদ্দেশ্য নওরিনের কাছে যাওয়া। সারা রাত ঘুমায়নি সে, করিডোরে পায়চারি করে কাটিয়েছে। নওরিনের বাড়ির দরজায় কয়েকবার নক করতেই নওরিনের বড় ভাই এসে দরজাটা খুলে দেয়। এরশাক সালাম দিয়ে ভেতরে যায়। নওরিনের মা এরশাককে ড্রয়িং রুমে বসায়। বাবা, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? এরশাক মাথা নাড়ে। জানি না। নওরিন ওভাবে রাতে চলে এলো, তুমি কি কোনো বকাবকি করেছো? এরশাককে কিছু বলার সুযোগ না দিয়ে নওরিনের বাবা এসে এরশাকের পাশে বসে পড়ে। আমার মেয়েকে হয়তো আমি সাহস দিতে পারিনি,
তাই হয়তো মেয়েটা আমার জোর পায়নি, মুখ বুজে সব অপমান সহ্য করেছে। তার হয়তো ধারণা ছিল তার বাবা মা তার পাশে দাঁড়াবে না, তবে তার মা কি করবে জানি না। আমি তো আমার মেয়েকে আর যেতে দিতে পারবো না। এরশাক কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে ওঠে, আমি নওরিনের সাথে একটু কথা বলতে চাই। নওরিনের মেজ ভাই কিছুতেই এরশাককে নওরিনের সাথে কথা বলতে দেবে না। নওরিনের বাবা মা মেজ ভাইকে বোঝায় নওরিন এরশাকের সাথে কথা বলতে চাইলে বলবে, না হলে নয়। জোর করে লাভ নেই, নওরিন যা চাইবে তাই হবে। নওরিন বিছানায় বসে আছে, চোখ মুখ লাল করে বসে আছে সে। এরশাক একটা চেয়ার টেনে বসে পড়ে। কি হয়েছে নওরিন? কিছু না। আমি তো তোমায় বকিনি, তাহলে এভাবে চলে এলে কেন? মায়ের কথায় কষ্ট পেয়েছো? নওরিন চুপ করে আছে। তুমি মনে করেছো আমানের সাথে কথা বলা প্রয়োজন বলেছো? আমি বিশ্বাস করি তোমায়। তাহলে ওভাবে বললেন কেন? আমি আমানকে বিশ্বাস করি না। বাড়ি ফিরে চলো নওরিন। আপনি আমাকে কি মনে করেন বলুন তো? খেলনা নাকি ফেলনা? কোথায় কি মনে করলাম? তুমি তো আমার কুইন, কুইনকে কুইনই মনে করি। আমি আপনার সাথে থাকবো না। নওরিন, চলে যান। নওরিন প্লিজ। আমি মরে যাব, কিন্তু বলে দিলাম। চুপ। আমাদের মাঝে অনেক প্রবলেম আছে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যেগুলো ক্লারিফিকেশন দেওয়া প্রয়োজন। কিসের ক্লারিফিকেশন দিব? গত 1.5 বছর ধরে সবাই একটার পর একটা ক্লারিটি দিতে দিতে আমি ক্লান্ত। সবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। সবাই আমাকে ভুল বুঝে একটার পর একটা দোষ দিয়ে গেছে। কখনো কেউ সত্য কি জানতে চায়নি? আপনিও চাননি। আমি নিজে থেকে সত্যি বলতে গেলে আমাকে মিথ্যা বানিয়ে দিয়েছে। আর কত সহ্য করব আমি? তোমার অতীতের কোনো ক্লারিফিকেশন আমার চাই না। তাই সত্যি চান না, নাকি সত্যি জানার পর আমাকে কথায় কথায় অপমান করতে পারবেন না এটা ভেবে জানার চেষ্টা করেন না? তোমার আঘাত করে আমি কোনো সুখ পাই না নওরিন, বরং কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। তোমায় করা প্রত্যেকটা আঘাত আমার গায়ে লাগে, কিন্তু আমি এমনই, রেগে গেলে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারি না। আমি চেষ্টা করেছি নিজেকে বদলানোর, প্রয়োজন নেই। কি হয়েছে বলো? যদি বলি আমি নির্দোষ, আপনি যা জানেন সব ভুল, সব মিথ্যা। আপনার ভাই আপনাকে যা কিছু বলেছে সব ভুল, মিথ্যা, বিশ্বাস করবেন আমাকে? ও, কি হয়েছে? ঠকিয়েছে আমায়। সবাই ঠকিয়েছে, কাছের মানুষগুলোই আমাকে ঠকিয়েছে। কে ঠকিয়েছে? বলে লাভ নেই, কেউ বিশ্বাস করবে না। কাছে তো কোনো প্রমাণ নেই, বলে তো দেখো। নওরিন চুপ করে আছে। থাক, বলতে হবে না। পৃথিবীর সবচেয়ে ব্যর্থ স্বামী আমি। নিজের স্ত্রীকে যোগ্য সম্মান দিতে পারিনি। এই মুহূর্তে আমার চেয়ে অসহায় আর কেউ নেই। মায়ের কথায় রাগ করো না, কষ্ট পেও না। তবে কথা দিলাম, তোমায় তোমার যোগ্য সম্মান না দিয়ে আমি মরব না। আমি আপনার সাথে ফিরবো না, ডিভোর্স দেব, সব সম্পর্ক শেষ করে দেব। এরশাক উঠে দাঁড়ায়। একটু সময় দাও, তারপর যা ভালো মনে করো তাই করিও। আমি নিজেও চাই না এত অসম্মান সহ্য করে তুমি আমার কাছে থাকো। এরশাক সেখান থেকে বেরিয়ে যায়। নরিন বসে বসে কাঁদতে থাকে। এশার নামটা নিতে চেয়েও কেন যেন নিতে পারলো না। সবাই জেনে গেলে এশার বড্ড ক্ষতি হয়ে যাবে। আর তাছাড়াও স্বামী নামর লোকটা কি তাকে বিশ্বাস করত? নওরিনের একটু সময় চাই, সবকিছু ভেবে উঠতে সময় চাই, পরবর্তী পরিকল্পনার জন্য সময় চাই। দুপুরের আগেই এশাকে বাড়িতে আনা হয়। এশার সাথে নোহা আছে, আমানও এসেছে। এরশাক নেই। আমানের আগমনে জিনাত শিকদার কিছুটা খুশি হয়েছে। হাজার হোক, নিজের সন্তানের মতো করেই তাকে বড় করেছে সে। নওরিনকে সে সাথে না দেখিয়ে তিনি কিছুটা বিচলিত হয়েই প্রশ্ন করেন, নওরিন কোথায়? এশা মাথা নিচু করে নেয়। জানি না। পাশ থেকে নোহা চেঁচিয়ে ওঠে, জানবি না? তুই তো নওরিনের বন্ধু নয়, শত্রু। কি করে জানবি? শত্রু কি শত্রুর খোঁজ রাখে জিনাত শিকদার? নোহাকে ধমক দেয়। এখন এইসব কথা বলার সময় নয়। দুপুরের খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসেছে, শুধু এরশাক আর নওরিন নেই। এরশাকে বারবার ফোন করা হয়েছে,
কিন্তু সে ফোন ধরছে না। আমান খাবার খেতে খেতে সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, বড় আব্বু, বম্মা, তোমরা যদি অনুমতি দাও আমি এশাকে বিয়ে করতে চাই। সবাই সেখানেই থমকে যায়। এশা অবাক চোখে আমানের দিকে তাকিয়ে থাকে। আমান গম্ভীর মুখে খেতে থাকে। নোহা খাওয়া ছেড়ে উঠে যায়। এশার চোখ ছলছল করছে। এতদিনের তার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমান কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, আমি শুধু বিয়ের প্রস্তাব দিলাম, তোমরা ভেবে দেখো, মেনে নিলে যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করো, না মানলেও কোনো সমস্যা নেই, দা ভাইয়ের সাথেও কথা বলে নাও। জিনাত শিকদার খাওয়া ছেড়ে উঠে চলে যায়। আমান এশাকে বিয়ে করতে চাইছে, আদৌ এটা কি সম্ভব? ইমতিয়াজ শিকদার মুচকি হাসেন। এরশাদ তার ডাক্তার বন্ধুর চেম্বারে বসে আছে, হাতে তার চেকআপের রিপোর্টগুলো নিয়ে হাতে নিয়েই সে উঠে চলে যায়। কেন যেন রিপোর্টগুলো দেখতে ইচ্ছে করছে না তার। নওরিনের বাড়ির সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে সে। গাড়িটা একটু দূরেই পার্ক করা। ভেতরে যেতে ইচ্ছে করছে না, আবার দাঁড়িয়েও থাকতে পারছে না। শরীর সায় দিচ্ছে না তার। পকেট থেকে রুমালটা বার করে গাল কপালের জমে থাকা ঘামগুলো মুছে নেয় সে। এবার বোধহয় তাদের গল্পের ইতি টানার সময় চলে এসেছে। জিনাত শিকদার রাগ করে ঘরে এসে বসে আছেন। পৃথিবী উল্টে গেলেও সে আমান শিকদারের সাথে মেয়ের বিয়ে দেবে না। একেই ছেলেটার চরিত্র ভালো না, তার উপরে বৌমার সাথে কেলেঙ্কারি ঘটিয়ে রেখেছে। ইমতিয়াজ শিকদার কিছুক্ষণ পর ঘরে আসে। স্ত্রীকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভালোই হলো, এশাকে আর দূরে পাঠাতে হবে না। এশা আমাদের ঘরের ছেলে মেয়ে, আমাদের ঘরেই থাকবে। জিনাত শিকদারের যেন সর্বাঙ্গ জ্বলে উঠল। রাগে ফোঁস করতে করতে বলে ওঠেন, দরকার পড়লে মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেব, তবুও তোমার ওই গুণধর ছেলের সাথে বিয়ে দেব না। ইমতিয়াজ শিকদার খেপে গিয়ে তেড়ে আসে স্ত্রীর দিকে। জিনাত শিকদার স্বামীর চোখে চোখ রাখে। এই পরিবার আমাকে কখনোই কিছু দেয়নি, আপনিও দেননি। সারা জীবন তো নিজের সুখ, নারী, ভোগ, বিলাসিতা এইসব নিয়েই মেতেছিলেন। আমি একা আমার সন্তানদেরকে মানুষ করেছি, বড় করেছি। শিকদার বাড়ির অহংকার আর দুশ্চরিত্রতার আঁচ লাগতে দেইনি, আপনাদের মতো অসভ্য হতে দেইনি। আমার এরশাকের বিয়েটাও আমার ইচ্ছার বিরুদ্ধে করিয়ে দিলেন, শুধুমাত্র আপনার ওই গুণধর পুত্রের দোষ ঢাকতে। এরশাকের জীবনটা তো শেষ, এখন মেয়েটার জীবনটাও শেষ করে দিতে চান? ইমতিয়াজ শিকদার কি বলবে ভেবে পায় না। সারা জীবন আপনি আমানের ভালোবাসায় অন্ধ ছিলেন। আমান কি চায়, আমান কি ভালোবাসে সেটাই দেখে গেছেন, এখনো সেটাই দেখছেন। কখনো কি আপনার সন্তানদের কথা ভেবেছেন? ইমতিয়াজ শিকদার শান্ত গলায় উত্তর দেয়, এশাকে প্রশ্ন করো, এশা যদি রাজি না থাকে তাহলে এই বিয়ে নিয়ে এই বাড়িতে আর কোনো দ্বিতীয়বার কথা হবে না। আর যদি এশা রাজি থাকে তাহলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না, তুমিও না। পুত্র ভালোবাসায় অন্ধ হয়ে গেছেন আপনি। নওরিনের সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল কি করে? এই বিষয়ে আর একটা কথাও বলবা না, বারবার আমানকে জড়িয়ে বৌমার নাম নিবা না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জিনাত শিকদার আরো কিছু বলতে যাবে, তার আগে সে লক্ষ্য করে পর্দার আড়ালে এশা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। জিনাত শিকদার মেয়েকে ধমক দেয়, কি চাই তোর এখানে? লুকিয়ে লুকিয়ে কি শুনছিস? এশা পর্দার আড়াল থেকে বেরিয়ে মায়ের কাছে গিয়ে বসে। মা, আমি আমান ভাইকে ভালোবাসি, ছোটবেলা থেকেই ভালোবাসি আমি। জিনাত শিকদার এশাকে কষিয়ে একটা চড় বসিয়ে দেয়। এশা গালে হাত দিয়ে উঠে দাঁড়ায়, রাগে গজগজ করতে করতে বলে ওঠে, আমি আমান ভাইকে বিয়ে করব। জিনাত শিকদার এশাকে টেনে কাছে এনে আরো দুইটা চড় লাগিয়ে দেয়। নির্লজ্জ মেয়ে ছেলে, লজ্জা করে না বাবা মায়ের সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে? দরকার পড়লে তোকে কেটে ভাসিয়ে দেব, প্রাণে শেষ করে দেব, তবুও বিয়ে দেব না। আমাকে মেরেই ফেলো, নইলে আমি নিজেই মরে যাব। আমান ভাইকে ছাড়া আমি মরে যাব, শুনেছ? জিনাত শিকদার পায়ের থাকা স্লিপার খুলে এশাকে মারতে থাকে। ইমতিয়াজ শিকদার তাকে আটকে দেয়। এশা মা, যা, নিজের ঘরে যা। এশা ঘরের দিকে ছুট লাগায়। জিনাত শিকদার চেঁচাতে থাকে, আমি তোমাদের মা, কোনো রকম অন্যায় বেয়াদবি সহ্য করব না। তোমাদের এই শিক্ষা আমি দেইনি।
ইমতিয়াজ শিকদার স্ত্রীকে শান্ত করান। জিনাত শিকদার বিছানায় বসে হাঁপাতে থাকে। এরশাক নওরিনের বাড়ির সামনে রাস্তার ধারে বসে আছে। কতটা সময় কেটে গেছে তার খেয়ালই নেই। উঠতে ইচ্ছে করছে না, কোথাও যেতেও ইচ্ছে করছে না। নওরিন সবেমাত্র গোসল সেরে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বাহিরে চোখ পড়তেই লক্ষ্য করে এরশাক রাস্তায় বসে আছে। দপ করে নওরিনের মেজাজটা খারাপ হয়ে যায়। এই লোকটা এখানে কেন? ঘরে এসে ফোনটা হাতে নেয়, এরশাকের নাম্বারটা ডায়াল করে। একবার বাজতেই এরশাক কল ধরে। কি চাই আপনার? ঘর বাড়ি কিছু নেই নাকি? মানে? ওভাবে রাস্তায় বসে আছেন কেন? দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই বসলাম। তাহলে বাড়ি যান। এভাবে কেউ বসে থাকে নাকি? আমার বাবার সম্মান নেই? বাড়ির জামাই রাস্তায় বসে আছে, এটা লোকজন কি বলবে? তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, একবার আসবা? দেখেই চলে যাব। নওরিন কিছু একটা ভেবে বলে ওঠে, ভেতরে আসুন, আপনাকে মিষ্টি খাওয়াবো। আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি? ডাকছো আমায়? আসুন। এরশাক উঠে গাড়ির কাছে যায়। রিপোর্টগুলো গাড়িতে ছুঁড়ে মেরে হাঁটা ধরে নওরিনের বাড়ির দিকে। বাড়ির ভেতরে ঢুকতেই লক্ষ্য করে বাড়ি ভর্তি মানুষজন। এরশাককে দেখে নওরিনের বেজো ভাই রেগে যায়, কিন্তু নওরিন এসে ভাইকে থামিয়ে দেয়। এরশাককে নিয়ে সে নিজের ঘরে চলে যায়। এত লোকজন কেন? এখনো ডিভোর্স তো হয়নি, তার আগেই পাত্রপক্ষ ডেকে খবর পাঠিয়ে দিয়েছো? নওরিন পেছনে ফিরে তাকায়। এরশাককে বা গালে আস্তে করে চড় মারে। এরশাক গালে হাত দিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। এত সাহস তোমার, আমার গায়ে হাত দাও? নওরিন এরশাকের পিঠে একটা কিল দেয়। ইচ্ছে করছে গল্পের নায়কদের মতো বেল্ট খুলে পিটিয়ে আপনার পিঠের ছাল চামড়া তুলে দেই। নিন, বেল্টটা খুলে আমাকে দিন। কি সাহস! অনেক সাহস। ওনার মেজ ভাবি, বাপের বাড়ির লোকজন, মেজ ভাবির বাবা মা চাচা চাচি আর বোন আর ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ভাবি বড়লোক বাড়ির আদরের দুলালি ছিল। ভাইয়াকে ভালোবেসে সব ছেড়ে ছুড়ে পালিয়ে এসেছে। বিয়ের 3 বছর পর আজকে প্রথম ওনারা ভাই ভাবিকে মেনে নিল। তাই নাকি? হুম। ও, আসল কথাটাই তো বলা হয়নি। মেজ ভাবির বাচ্চা হবে। নিন মিষ্টি খান। এরশাক ভুরু কুঁচকে তাকায়। এই জন্য ডাকলে? হুম। বাড়িতে নতুন অতিথি আসবে, হাজার হলেও আপনি বাড়ির জামাই। এরকম আনন্দের সময় আপনাকে তো আর বাহির থেকে তাড়িয়ে দিতে পারি না। আমি তো ভাবলাম আমাদের বাচ্চা হবে। দূর, মনটাই খারাপ করে দিলা। নওরিন মুখ বাঁকিয়ে তাকিয়ে থাকে এরশাকের দিকে। এরশাক অসমে চলে যায়, চোখে মুখে পানি দিয়ে বের হয়ে এসে বিছানায় বসে। আপনার সাথে কিছু কথা আছে। আবার কি কথা? আমি আজকেই মেজো ভাইকে আমাদের ডিভোর্সের কথা জানিয়েছি। ভাইয়া বলেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডিভোর্সের ভূত তাহলে মাথা থেকে নামেনি? না প্লিজ, আপনার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। এই তো কত মিষ্টি করে কথা বলছিলে, হঠাৎ কি হলো তোমার? সবাই আমাকে পাগলই মনে করে, কেউ কেউ মনে করে আত্মসম্মানহীন। আসলে আমার সমস্যা হলো আমি মানুষের মিষ্টি কথায় খুব দ্রুতই সব ভুলে যাই। কেউ শত আঘাত করার পরও যদি একটু আদর করে হাত বাড়িয়ে ধরে ফেলি, আর কিন্তু এবার আমি আর আপনাদের ভাই বোন কারোর কথাই ভুলবো না। না আপনাকে ক্ষমা করব, না এশাকে। এরশাক বিছানায় গা এলিয়ে দেয়। নওরিন অবাক চোখে তাকায় এরশাকের দিকে। কি অদ্ভুত, এশার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলো না কেন? এরশাক প্রশ্ন করে। নওরিন, তুমি আসলেই একটা পাগলি, আর বড্ড সহজ সরল। পৃথিবীতে এত ভালো মানুষের ভাত নাই। ভালো বলেই তো আপনার মতো ভূত পালতেছি। উঠুন। এই ঘামা নোংরা শার্ট পরে বিছানায় শুলেন কেন? এরশাক নওরিনের কাছে টেনে নেয়। আমি পাগল হয়ে যাব নওরিন, তোমাকে ছাড়া কি করে বাঁচবো বলো তো? অবশ্য আমি তো মরেই যাব। নওরিন এরশাকের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আমি কাউকে বলিনি আমার জন্য মরতে, এটা যার যার নিজের ইচ্ছা। এরশাক নওরিনের হাত টেনে ধরে, দুই হাতে একটা গভীর চুমু খায়। নওরিন হাত ছাড়িয়ে নেয়। এসব লুতুপুতু করে লাভ নেই, আমি গলবো না। বাহির থেকে ভাই ভাবি তাদেরকে ডাকছে। এরশাক আর নওরিন ড্রয়িং রুমে চলে আসে। সবাই ড্রয়িং রুমে বসা। এরশাকে দেখে তিশা ভাই ভাবির তিয়াস আর এরশাকের দিকে এগিয়ে আসে। এরশাক, তুই এখানে?
এরশাদ তিয়াসকে দেখে মুচকি হাসে। তুই এখানে? এটা আমার বোন, তিশার শ্বশুর বাড়ি। কিন্তু তুই? নওরিন আমার স্ত্রী, এটা আমার শ্বশুর বাড়ি দোস্ত। তিয়াস এরশাকের বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। কলেজে তারা একসাথেই পড়তো। সে পেশায় একজন ডাক্তার। তিয়াস এরশাকের সাথে হ্যান্ডশেক করে গলা মেলায়। এরশাক ভাই, তোর জন্য চেম্বারে কতক্ষণ অপেক্ষা করেছি জানিস? রিপোর্টগুলো নিয়ে এলি না কেন? এরশাক থতমত খেয়ে যায়। আসলে সময় হয়নি, বাদ দে, পরে চেক করে নিস। তিয়াস আর এরশাক সবার থেকে আলাদা হয়ে নওরিনের ঘরে চলে যায়। বাকি কথা সেখানেই হবে। নওরিন ভুরু কুঁচকে তাকায়, তারপরে রান্নাঘরে চলে যায় সে। এতক্ষণ মাথায় ছিল না এরশাকের তো কিছু খেতেই দেওয়া হয়নি। এদিকে তিয়াসও লেটে আসায় তারও খাওয়া হয়নি। নওরিন দুজনের জন্যই খাবার নিয়ে ঘরে চলে যায়। এরশাক একটু বিরক্ত হয়। খাবো না প্লিজ, খেতে হবে অল্প। এতই যখন অস্বস্তি হচ্ছে, এগুলো পরে আছেন কেন? চেঞ্জ করে নিন। কাল থেকে এক জামা কাপড় পরে আছেন, কেমন নোংরা নোংরা লাগছে। আমি কি জামা কাপড় নিয়ে আসছি? ওয়েট। নওরিন তার বড় ভাইয়ের কিছু কাপড় চোপড় এনে দেয়। এরশাক সেইগুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই নওরিন তাদের খাবার সার্ভ করে দিয়ে। ড্রয়িং রুমে সিনিয়র সিটিজেনরা সবাই যে যার মতো গল্প করছে। তারা আজকে তিশা আর নওরিনের মেজো ভাই নিবিড়কে প্রথমবারের মতো বাড়ি নিয়ে যাবে। কিন্তু নিবিড় যেতে চায় না। কাল নওরিনের বার্থডে, আজই যদি চলে যায় তাহলে মাঝরাতে বোনকে সারপ্রাইজ দিবে কি করে। সিদ্ধান্ত নেওয়া হয় আজ তারা চলে যাবে, তিয়াসকে রেখে যাবে। কাল জন্মদিন পালন করে তিয়াস মেয়ে জামাইকে নিয়ে বাড়িতে আসবে। এদিকে শিকদার বাড়িতে দুপুরের পর থেকেই ঝড় চলছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, তাও জিনাত শিকদার নিজেকে শান্ত করতে পারছে না। সে যেন পাগল হয়ে গিয়েছে। একে তো এরশাক বাড়ি ফিরছে না, তার উপরে এশার কথাগুলো বারবার কানে বাজছে তার। রাগে গা জ্বলছে। তিনি শোয়া থেকে উঠে বসেন, বোনকে কল করেন। এই মুহূর্তে যদি বোন পাশে থাকতো তাহলে হয়তো কোনো উপায় বের করে দিত। এশার মনে অনেক প্রশ্ন। কেন হঠাৎ করে আমান ভাই তাকে বিয়ে করতে চাইছে? এইসব শত শত চিন্তা নিয়ে আমানকে খুঁজতে থাকে। আমানের সাথে কথা বলা প্রয়োজন। সারা বাড়ির কোথাও আমান নেই। অনেক খোঁজাখুঁজির পর এশা নোহার ঘরের দিকে যায়। এই মেয়ে বড্ড গায়ে পড়া। হয়তো দেখা গেল আমানকে ফুসলিয়ে ফাসলিয়ে নিজের ঘরে নিয়ে গিয়েছে, তারপর ভালো মন্দ বোঝাচ্ছে। এশা নোহার ঘরেই যেতে দেখে আমান আর নোহা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। এশার রাগে গাটা জ্বলে ওঠে। আড়ি পাততে থাকে তাদের কথা শোনার জন্য, কিন্তু আমান তাকে দেখে ফেলে। এশা থতমত খেয়ে যায়। আসলে তোমাকে কোথাও দেখছিলাম না, তাই। কিছু বলবি? না মানে একটু পার্সোনাল কথা ছিল, যার তার সামনে বলা যাবে না। নোহা ফোঁস করে ওঠে। যার তার সামনে মানে? আমাকে কি তোর যে সে মনে হয়? এশা উত্তর দিতে চেয়েও চুপ হয়ে যায়। আমানের সামনে ঝগড়া করাটা ঠিক হবে না। আমার নোহাকে ধমকিয়ে চুপ করে দেয়। যা কথা বলার পরে বলিস, আমি ফোন করব তোকে। আপাতত আমি চলে যাচ্ছি। এশা চমকে ওঠে। কই যাবা? থেকে গেলেই তো পারতে। এটা তো তোমার বাড়ি, নওরিন নেই, তোমার তো অসুবিধা হবে না? না, বিয়েটা হয়ে যাক তারপর থাকবো। আমান বেরিয়ে যায়। এশা আমানের পেছনে পেছনে যেতে নিলে নোহা এশারায় হাতটা টেনে ধরে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিবে প্রাণ। হাত ছাড়, কি বলছিস এইসব? নাটক করে হাতে চাঁদ পেয়ে গেলি, সোনায় বাঁধানো কপাল তোর। এমন কপাল যেন ঘরে ঘরে সবার হয়। এসা ভুরু কুচকে তাকায় নোহার দিকে। নোহা ফোন থেকে একটি ভিডিও বার করে এশার সামনে ধরে। দেখে নে তোর কালকের কনফেকশন। কাল আমি ব্যাগ ফেলে রেখে গিয়েছিলাম, সেটা নিতে এসেই তোর আর নওরিনের কথোপকথন আমার কানে আসে। আমি সুযোগ বুঝে রেকর্ড করে নেই। তোর মতো ক্রিমিনালকে তো আবার প্রমাণ ছাড়া ধরাই যাবে না। এসব ভয়ের তো চোখে তাকায় নোহার দিকে। এত সহজে চাঁদকে তার হাতে পেতে দেবে না। দাদ ভাই নওরিনকে নিয়ে ফিরুক, তারপর সবার সামনে প্লে করব। তারপর দেখ তোর কি অবস্থা হয়। এতগুলো মানুষের জীবন নিয়ে খেলেছিস তুই, তোর লজ্জা করে না? এসা ভয়ে কেঁপে ওঠে। তুই না আমার বোন?
কথা বলতে বলতে নোহার হাত থেকে ফোনটা নিয়ে মেঝেতে ছুঁড়ে দেয়। ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনা এত দূর ঘটেছে যে নোহাও চমকে যায়। তোর বিখ্যাত ডায়লগ মনে আছে? পাগলা ষাঁড়ের চেয়ে পাগলা প্রেমিক বেশি ভয়ঙ্কর। আমি তোকে বলেছি পাগলা প্রেমিকের চেয়েও পাগলা প্রেমিকা বেশি ভয়ঙ্কর। এশা ঘর থেকে বেরিয়ে যেতে নিলে নোহা এশার হাতটা টেনে ধরে। এশা একটা চড় মারতে গিয়েও থেমে যায়। নিজেকে এত চালাক ভাবিস না এশা। আমি নওরিন নই, আমি শিকদার বাড়ির মেয়ে। তুই পারফেক্ট চোর হলে আমিও পারফেক্ট পুলিশ। নোহা ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। এক্ষুনি নওরিনদের বাড়িতে যাবে সে। অনেক তামাশা হয়েছে। নোহাকে বের হতে দেখেই এশার বুকটা কেঁপে ওঠে। সাথে সাথে সে আমানকে ফোন দেয়। দুবার রিং হতেই আমান রিসিভ করে। তুমি কোথায়? এই তো অনেকটাই দূরে চলে এসেছি। কেন? যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, আমি আসছি। কেন, কিছু কি হয়েছে? আমান ভাই, তুমি না আমাকে বিয়ে করতে চাও? আমি এক্ষুনি তোমায় বিয়ে করব, প্লিজ। মাথা খারাপ হয়ে গেছে তোর? মা রাজি নয়, ভাইয়াও রাজি হবে না। তাহলে বাদ দে। না, আমি কিন্তু সুইসাইড করব বলে দিলাম। আমান একটু ভাবে, তারপর কিছু একটা চিন্তা করে বলে ওঠে, ঠিক আছে আয়। এশা মুচকি হাসি দিয়ে ছুট লাগায় আমানের কাছে। তাদের বিয়েতে আর কেউ বাধা দিতে পারবে না। একবার বিয়ে হয়ে গেলে আর কেউ তাদেরকে আলাদা করতে পারবে না। তিয়াস আর এরশাক বাড়ির নিচে একটা ছোট্ট টি স্টলে বসে আছে। তিয়াস বারবার এরশাকের রিপোর্টগুলো চেক করছে। এরশাক চা খেতে খেতে তিয়াসকে বলে ওঠে, এতবার চেক করলেই একবার রিপোর্টগুলো পাল্টে যাবে নাকি? যা হবার তা তো হয়েই গেছে। তিয়াস এরশাকের দিকে তাকায়, আমার আগে এগুলো কেন ডাক্তারকে দেখাসনি? এরশাক জোরে একটা নিঃশ্বাস নেয়। কে বলেছে? এরশাক চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে ওঠে, বলেছে আমার ব্রেন টিউমার হয়েছে। এই তো। এরশাক, চিন্তা করিস না, সবে সবে টিউমারের সূচনা হয়েছে। এমন কেসে 70% পেশেন্টকে রেডিওথেরাপি দিলেই ভালো হয়ে যায়। আর না হলে? তিয়াস চুপ করে যায়। তারপর বেশ জোর দিয়ে বলে ওঠে, হবে না কেন? অবশ্যই হবে। এরশাক মুচকি হাসে। ভাবি জানে? কে, নওরিন? না, কি করে জানবে? ও তো ডিভোর্স দিব দিব করছে, পাগল হয়ে যাচ্ছে। আমার হেলথের কথা শোনার সময় কোথায় তার? তিয়াস জোর করে মুখে হাসি এনে বলে ওঠে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বারান্দা থেকে নওরিন সবকিছু লক্ষ্য করছিল। তিয়াসকে অনেকগুলো কাগজ ঘাঁটতে দেখে মনের মধ্যে সন্দেহ জাগে তার। এরশাক আর তিয়াস উঠে দাঁড়ায় বাড়ি ফিরবে বলে। পেছনে ঘুরতেই দেখে তাদের সামনে নোহা দাঁড়িয়ে। আমান গাড়িতে বসে অপেক্ষা করছে এশার জন্য। এশা গাড়ির কাছে এসে দাঁড়ালে আমান গাড়ি থেকে নেমে এশার কাছে এসে দাঁড়ায়। এশা হাঁপাতে থাকে, আমান ভাই চলো, বিয়ে করব। আমান বিরক্তের সাথে বলে ওঠে, ফাজলামির একটা সীমা থাকা দরকার। এভাবে বিয়ে হয় নাকি? এশা মুখ বাঁকিয়ে বলে ওঠে, সবাই আমাদের বিয়ের বিরুদ্ধে। এখন বিয়ে না করলে আর আমাদের বিয়ে হবে না। আমান কিছুটা বিরক্ত হয়। বিরক্তের স্বরেই বলে ওঠে, অনেক পাগলামো ছাগলামো করেছিস, এখন আমাকে একটু রেহাই দে। জীবনটা তো তোর আমার শেষ হয়েই গেছে। বাড়ি চল, বম্মা বড় আব্বুকে আমি রাজি করাবো। যাব না। তোর বিয়ে হবে আর এলাকার লোকজন জানবে না, তা কি হয়? চল বাড়ি চল। আমান এশাকে অনেক বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে আসে। জিনাত শিকদার এশার ওপরে ভীষণ রেগে যায়। রাগে গজগজ করতে করতে এশাকে মারতে তেড়ে আসে। আমান বম্মাকে আটকিয়ে দেয়। বম্মার হাত দুটো শক্ত করে ধরে। আমাকে বিশ্বাস করো বম্মা, ঠকাবে না। যে তোমাদেরকে ঠকিয়েছে তার রূপটা দেখতে পাবে। ইমতিয়াজ শিকদার আমানেরকে সেই দিনের জন্য বিদায় করে দেয়। এরশাককে ফোন করে ডেকে পাঠায়। পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। এরশাককে তার প্রয়োজন। এভাবে হঠাৎ নোহাকে দেখে চমকে যায় এরশাক। কি হয়েছে, হঠাৎ এভাবে এলি যে? কোনো সমস্যা? না, বাড়িতে চলো দা ভাই। কেন? দরকার আছে, যাবে না? বাড়িতে তো বিয়ে, নিজের বোনের বিয়ের দাওয়াত পাওনি? এরশাক নোহার দিকে ভুরু কুচকে তাকায়। কিসের বিয়ে? নোহা এরশাককে ডিটেলসে জানায়। এরশাকের রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। দা ভাই চলো, এক্ষুনিতে বাড়িতে যাব, গাড়ি বার করো। এরশাক নওরিনকে ফোন করে।
সে চলে যাচ্ছে এটা নওরিনের জানা দরকার। নোহা এরশাককে থামিয়ে দেয়। দা ভাই, তুমি দাঁড়াও, আমি দৌড় দিয়ে নওরিনের সাথে কথা বলে আসি। নোহা ছুট লাগায় বাড়ির ভেতরে। নওরিন নোহাকে দেখে ভীষণ খুশি হয়। কেমন আছো সখী? ভালো, তুমি? আমি খুব ভালো আছি। কাল না তোমার জন্মদিন? কাল তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে, কথা দিলাম। তোমার জন্মদিনের সেরা উপহার তুমি পাবে। এতটুকু বলেই নোহা নওরিনকে জড়িয়ে ধরে। দা ভাইকে বাড়িতে নিয়ে গেলাম, সময় মতো তোমার কাছে দিয়ে যাব, চিন্তা করো না। নোহা নওরিনকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে যায়। নওরিন অবাক চোখে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। এরশাক ও নওরিনকে মেসেজ জানিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। তিয়া সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখতে থাকে। জিনাত শিকদার, ইমতিয়াজ শিকদার সাথে দাদু দিদা ড্রয়িং রুমে বসে আছে। আমানের সাথে এশার বিয়েতে কারোরই তেমন কোনো সমস্যা নেই, জিনাত শিকদার ব্যতীত। এরশা কমত করলেও নোহা তাতে সায় দেয়। হোক না বিয়েটা, ঝামেলা বিদায় হবে। অনেক আলাপ আলোচনা করে ঠিক করা হয় পরশু কিছুটা ঘরোয়াভাবেই এশা আর আমানের বিয়েটা দেওয়া হবে। নোহা চেয়েছিল কালই বিয়েটা হোক, কিন্তু বিয়ের মতো একটা আয়োজনে একটু সময় তো দরকার। নোহা একটু হতাশ হয়। আরও একটা দিন তাকে চুপ করে থাকতে হবে, এই যে বড়ই কঠিন কাজ। আলাপ আলোচনা শেষ করে এশাক তার মেডিকেল পেপারগুলো আলমারিতে রেখে বেরই হচ্ছিল, এমন সময় শিউলি পারভিন জিনাত শিকদারের আগমন ঘটে তার ঘরে। এশাক বাবা, বস আমার কাছে। এশাক মায়ের কাছে গিয়ে বসে। কোথাও যাবি? হুম, নওরিনের কাছে যাব। জিনাত শিকদার তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি চাই তুই ওই বউকে তালাক দিয়ে দে। স্নেহার সাথে তোর বিয়ে ঠিক করেছি আমি, রাজি হয়ে যা বাবা। এশাক মায়ের দিকে এক পলক তাকায়। তুমি চাও স্নেহা আমাকে বিয়ে করি, তাই তো? আচ্ছা ঠিক আছে, করে নেব। এশাক আলমারি থেকে তার মেডিকেল রিপোর্টগুলো বার করে শিউলি পারভিনের সামনে ছুঁড়ে মারে। এগুলো আমার রিপোর্ট, এখানে লেখা আছে আমার ব্রেন টিউমার হয়েছে, আমি বড় জোর আর 3 মাস বেঁচে থাকবো। এই 3 মাসের জন্য যদি আপনি চান আমার সাথে স্নেহার বিয়ে দিতে পারেন, তাহলে দিতে পারেন। তারপর আমি মরে গেলে বিধবা মেয়ের জন্য ছেলে খুঁজিয়েন, না হলে আগে থেকেই খুঁজিয়ে রাখিয়েন, মরে গেলেই সাথে সাথে বিয়ে দিতে পারবেন। এরশাকের কথাগুলো বলেই হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়।